আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজ চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। যেহেতু পুষ্পার আব্বু খুবই সকাল সকাল ডিউটিতে বের হয়ে যায়, এ কারণে আমাদেরও খুব সকাল সকাল ওঠা লাগে। আর আমি ঘুম থেকে ওঠার আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। আর সকাল সকাল উঠে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। যেহেতু এখানে শুধু রুমের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা লাগে, তো বাইরে আমাদের কোনো কাজ নেই। তো সংসারে যতটুকু কাজ আছে আমি চেষ্টা করি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার জন্য। সংসারের কাজ যত তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারি ততই মনে হয় আমার নিজের কাছে আমি ফ্রি আছি তাই মনে হয়। তো যাই হোক, আমি রুমে বড় বোতলে তেল আনা ছিল, এটি আমি ছোট বোতলে ঢেলে নিলাম। কারণ আমি বড় বোতলে তেল থাকলে আমি রান্নার কাজ সহজে করতে পারি না, তাই ছোট বোতলে আমি তেলটি ঢেলে নিই। এটি সবাই হয়তোবা করে, বড় বোতলে তেলে সহজে কাজ করা যায় না। তো এদিকে পুষ্পর আব্বু রুমে চলে এসেছে খুব সকাল সকাল ডিউটির যাওয়াতেই। দুপুর 12টার মধ্যে সে রুমে চলে আসে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু রুমের সবজি শেষ হয়ে গিয়েছিল। আর ঈদের মধ্যে তেমন একটি সবজি বাজার থেকে আনা হয়নি, কারণ কিছুদিন হলো ঈদ মাত্র শেষ হয়েছে। আর ঈদ যতদিন ঈদের আমেজ না কাটে ততদিন কিন্তু সবজি তেমন একটি বাসায় বাজার করে আনা হয় না। যেহেতু এতদিন মাংসটাই বেশি চলতেছিল বাসায়, এ কারণে সবজি খুব একটা আনা হয়েছিল না। তো আজকে সবজি যেহেতু রান্না করা হবে, এ কারণে খুবই তাড়াতাড়ি বাজার সেরে সে চলে এসেছে। আমাকে সবজি রান্না করা লাগবে, কারণ মাংস খুব একটি পছন্দ করে না পুষ্পর আব্বু। আর এতদিন যেহেতু কম বেশি মাংস খেয়েছে, তো সবজির উপরে খুবই টান হয়েছে। তো সে সবজি কিনে এনে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি সবজিগুলো রান্না করে ফেলো। আর সে বাজার থেকে মিষ্টি কুমড়া এনেছে, যেটি আমার মেয়ে খুবই অপছন্দ করে। জানি না সে মিষ্টি কুমড়ার তরকারিটি কেন পছন্দ করে না, তার নাকি মিষ্টি কুমড়া নাম শুনলেই খারাপ লাগে। তো মিষ্টি কুমড়া এনেছে, যেহেতু ফ্রিজে রাখা যাবে না বেশি একটি দিন, কারণ ফ্রিজে 1 থেকে 2 দিন রাখলে সেটি নষ্ট হয়ে যাবে। আর এদিকে পুষ্পর আব্বু লাল শাক এনেছে। লাল শাক আমার মেয়ে খুবই পছন্দ করে, আর সেই সঙ্গে পুষ্পর আব্বু লাল শাকটি খুবই পছন্দ করে। আর বিশেষ করে এখানে এসে আমার লাল শাকটি সবচাইতে সবজির মধ্যে বেশি ভালো লেগেছে, কারণ লাল শাক কিনে আনার পরে দেখতে মনে হয় একদম যেন ক্ষেত থেকে তুলে এনেছে, এত সুন্দর ফ্রেশ লাগে লাল শাকগুলো। আর এখানকার লাল শাক হয়তোবা সার খুবই কম দেয়, এ কারণে লাল শাকগুলো খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়। আর লাল শাকগুলো দেখতে বড় হলেও কিন্তু এত সুন্দর নরম ডাঁটাগুলো, পুরো শুধু শিকড়টা ফেলে দিয়ে পুরোটাই রান্না করা যায়। আর লাল শাক খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আমি শুনেছিলাম বিদেশে নাকি সবজিগুলো তেমন একটি স্বাদ হয় না, কিন্তু আমার কাছে এখানকার সবজিগুলো মাশাআল্লাহ খুবই টাটকা টাটকা খুবই ভালো লাগে। জানি না সবার কাছে এমনটি কেন মনে হয়, তবে আমার কাছে এখানকার সবজিগুলো খুবই আমার পছন্দ হয়। যেগুলোই কিনে আনুক না কেন খুবই টাটকা জিনিসগুলো পাওয়া যায়। আর সার এখানে খুবই কম দেওয়া হয় বলে এগুলো খুবই ভালো লাগে খেতে। বাংলাদেশে জানি না, আমাদের এলাকায় যে সবজি তৈরি হয় বাজার থেকে কিনতে পাওয়া যায়, বিশেষ করে লাল শাকগুলো, এগুলো প্রচুর পরিমাণে সার দেওয়াতে কিন্তু স্বাদ তেমন একটি পাওয়া যায় না। আর চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে লাল শাক আর লাল থাকে না, এগুলো দেখতে পুরোটাই সাদা হয়ে যায়, খেতেও তেমন একটি স্বাদ লাগে না। কিন্তু এখানকার লাল শাকগুলো মাশাআল্লাহ খেতেও অনেক স্বাদ। আর যেমনটি লাল দেখা যাচ্ছে রান্নার পরেও কিন্তু এর চাইতেও লাল আরও বেশি হয়ে যায়। আর প্রত্যেকটা ছোট বাচ্চা কম বেশি লাল শাকটা কিন্তু সবাই পছন্দ করে। আর এদিকে আমার রান্নাগুলো কমপ্লিটও হওয়ার পরেও আমরা খেয়ে দিয়ে দুপুর টাইমে ঘুমানোর পরে উঠে কিন্তু পুষ্পর আব্বু ডিউটিতে যাওয়ার অলরেডি টাইম হয়ে গেছে। তো তার জন্য আমি কফি বানাচ্ছি। আর কফি বানানোটা প্রতিদিনের রুটিন আমার মেয়ের। এই রুটিনটি খুবই কম আমাকে পালন করা লাগে, কারণ কফি বানাতে আমার মেয়ে খুবই ভালোবাসে, বিশেষ করে ওর আব্বুর জন্যে।
আর শুধু কফি বানানো না, সে ডিউটি যাওয়ার আগে তার সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, মানিব্যাগ থেকে শুরু করে গাড়ির চাবি পর্যন্ত গুছিয়ে দেওয়া, ওর আব্বুকে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া আমার মেয়ের দায়িত্ব। কারণ এগুলো আমাকে সে কখনোই করতে দেয় না। আমার মেয়ে এগুলো করতে খুবই ভালোবাসে, আর ওর আব্বুর কাজগুলো বিশেষ করে সে খুবই ভালোবাসে করতে। ওর আব্বু কফি বানাও বলার সঙ্গে সঙ্গে কিন্তু চুলার কাছে হাজির হয়ে যায়, যেহেতু আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে। এ কারণে কফি বানানোর সুযোগটি আমি পেয়েছি। আর আমার মেয়ে যদি ঘুমিয়ে না থাকতো তাহলে চুলার কাছে আমাকে ভিড়তে দিত না। তো যাই হোক, কফি বানানো শেষে তার খাওয়া হয়ে গেছে, সে ডিউটিতে চলে গেল। আর ডিউটিতে যাওয়ার আগে আমাকে বলে গেল মেয়েকে জাগিয়ে দিতে। আর ডিউটিতে যাওয়ার আগেই কিন্তু সে রুমে ঢুকে তার মেয়েকে আদর করে চুমু খেয়ে সে ডিউটিতে বের হয়ে গিয়েছে। তবে মেয়ে এতটুকু পরিমাণেও ঠিক পায়নি যে তার আব্বু তার কাছে এসে তাকে আদর করে গিয়েছে। তো যেহেতু সে ঘুমিয়ে আছে, পড়াশোনাও জানি না ঘুমের আগে কমপ্লিট করেছে নাকি, এ কারণে ওর আব্বু তাকে ডাকতে বললো। আর আমি যদি তাকে না জাগিয়ে দিই, সে ঘুমিয়ে রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, রাত্রে ঘুম থেকে উঠে আর ঘুমাবে না, শুধু এঘর ওঘর করে বেড়াবে আর ভালো লাগছে না বলবে। তো এ কারণে তাকে জাগিয়ে দেওয়ার জন্য আমি রুমে এসে তার মাথায় হাত বুলাতে আমার দিকে তাকিয়ে আবার মোড়া মেরে ঘুমিয়ে যাচ্ছে। তো ঘুমিয়ে গেলেও তো চলবে না, তাকে পড়াশোনাগুলো কমপ্লিট করা লাগবে। যেহেতু এখানে এসে আমার মেয়ের পড়াশোনায় খুবই গ্যাপ পড়ে গেছে, দেশে গিয়ে আমার মেয়ের উপরে খুবই চাপ পড়ে যাবে পড়াশোনার। কারণ এখানে এসে যতটুকু পড়াশোনা, দেশে গিয়ে তাকে সেগুলো পূরণ করা লাগবে। আর যেহেতু আমার মেয়ের এবার বৃত্তি পরীক্ষা দিবে, এ কারণে তাকে পড়াশোনাগুলো কঠিনভাবে কমপ্লিট করা লাগবে। আর মেয়ের পড়াশোনার কারণে আমাদের তাড়াতাড়ি দেশে চলে যাওয়া লাগবে। পড়াশোনার যদি তার কোনো সমস্যা না হতো তাহলে অবশ্যই আমরা আরও 5 থেকে 6 মাস এখানে থেকে যেতে পারতাম। যেহেতু পড়াশোনা অনেকটা গ্যাপ পড়ে গেছে আর তাকে বৃত্তি পরীক্ষা দেওয়া লাগবে, এ কারণে তাড়াতাড়ি আমাদের দেশে ফিরতে হবে। বাচ্চাদের পড়াশোনার কারণে কিন্তু অনেক কিছু বাধা পড়ে যায়। বাচ্চাদের পড়াশোনার কারণে বেড়ানো, ঘুরে বেড়ানো, যে কোনো জায়গায় যাওয়া গ্যাপ পড়ে যায়। তো অনেক কিছুর পরেও কিন্তু আমরা সৌদি আরবে এসেছি। আমার মেয়ের পড়াশোনার কথা ভেবেও আমি এর আগেও আসার কথা ভেবেছিলাম, কিন্তু মেয়ের পড়াশোনার কারণে আমাদের আসা বাধা পড়ে গিয়েছিল। যেহেতু পড়াশোনাটা আমার মেয়ের কেবল আমার মেয়ে ক্লাস 5-এ উঠেছে, তো 5-এ আমার মেয়ে যখন ক্লাস 6-এ যাবে তখন পড়াশোনার চাপটি আরও বেড়ে যাবে। এ কারণে অনেকটা ভেবেচিন্তে আমরা সৌদি আরবে এসেছি। আর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। ইনশাল্লাহ আমার মেয়ের পড়াশোনা যখন একটু কম হবে, বিশেষ করে যখন এসএসসি পরীক্ষার দিবে, যতটুকু টাইম সে পাবে, তখন ইনশাল্লাহ আবার সৌদি আরবে আসবো, আসার চেষ্টা করব। আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ আবার আমরা আসব। তো আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে তার বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি। আমার মেয়ে এখানে এসে একটি জিনিস কিন্তু খুব ভালোভাবে শিখে গেছে, যে তার নিজের বিছানাটা নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। যেহেতু আমার মেয়ে মাঝে মধ্যে তার বিছানাটি গুছিয়ে রাখে, এ কারণে আমাকে আর বেশি একটা তার বিছানা গোছানো লাগে না। আর এখন যেহেতু সে ঘুম থেকে উঠেছে, তার মুড অফ হয়ে আছে, এ কারণে তার বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু বিছানাটা খুবই ভালো গোছাতে পারে। আর তার ঘরের যে ড্রেসিং টেবিল আছে, বিশেষ করে বাড়িতেও আমার মেয়ে তেমন একটি ঘরও গোছাতো না। আর এখানে এসে যেহেতু বিছানাটা গোছানো শিখে গেছে, আস্তে আস্তে যখন সে বোঝা শিখবে তার সমস্ত কিছু গুছিয়ে সে রাখতে পারবে। কিন্তু আরেকটি কথা, আমার মেয়ে বিছানা গুছালেও সে কিন্তু তার পড়াশোনার পরে যে বইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, এটি কিন্তু আমার মেয়ে এখন পর্যন্ত শিখে উঠতে পারেনি। বিশেষ করে তার ভালো লাগে না তার পড়াশোনা করে বইগুলো এলোমেলো রেখে সে বিন্দাস ঘুরে বেড়ায়। তার কোনো কিছু মনেও হয় না যে চোখের সামনে দেখতে খারাপ লাগছে, তার এতটুকু মনে হয় না।
যেহেতু বইগুলো তার পছন্দ না গোছাতে, তো সে কারণে বইগুলো আমাকে গুছিয়ে রাখতে হয়। আর সে যখন ইচ্ছা তখন বই নিয়ে পড়তে বসে যায় পড়াগুলো কমপ্লিট করার জন্য এ কারণে বইগুলো বেশিরভাগই এলোমেলো হয়ে থাকে। আর এখানে তো ব্যাগের মধ্যে সে বইগুলো রাখে না, বাইরে রাখে, তো বইগুলো আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, সংসারের কাজ করতে সবারই কম বেশি ভালো লাগে। তো জানি না কার কতটুকু ভালো লাগে সংসারের কাজ সমস্ত কিছু গুছিয়ে রাখতে। আমার খুবই ভালো লাগে, সংসারটা গুছানো থাকবে, নিজেকেও সুন্দর ফ্রেশ মনে হবে, এটাই আমার মনে হয়। সংসার গুছিয়ে রাখলে নিজের সমস্ত কিছু, জীবনটাও যেন গুছানো আছে এমনটাই মনে হয়। তো আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।